নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ হতে হবে, শিলিগুড়িতে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বললেন সুকান্ত। তবে হবে বাংলাদেশের নির্বাচন, বড় ঘোষণা ইউনূসের। হাসিনা খালিদাকেও দিলেন বড় বার্তা। হলো না শেষ রক্ষা, তাল থামল কিংবদন্তির। সান ফ্রান্সিসকোর হাসপাতালে প্রয়াত ওস্তাদ জাকির হোসেন। একে একে অজ্ঞান হতে থাকলো পড়ুয়ারা। কি হয়েছিল কোচিং সেন্টারে? ভারত চাইছে মমতা দিদিকে, ইন্ডিয়া ওয়ান্টস মমতা দিদি লিখে বিতর্কের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মোদির আমলে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের অবনতি, বিজেপিকে নিশানা সেলিমের। সন্দীপ অভিজিতের জামিনের বিরোধিতা, ধর্মতলায় ধর্নার পথে সিনিয়র ডাক্তাররা। তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, 50 লক্ষ না দেওয়ায় মাথা ফাটল ব্যবসায়ীর। ফের শিরোনামে অভিষেকের ডায়মন্ড হারবার, মজুদ বাজি বিস্ফোরণে মৃত্যু কিশোরের, ভিলেজ পুলিশের অবৈধ কারবার। বিজেপির 4-5 জন প্রথম দিক থেকে সাহায্য করেছে, এবার মুখ খুললেন তিলোত্তমার বাবা। শুভেন্দুগড়ে ধরাশায়ী বিজেপি, কাঁথি সমবায় সমিতি ভোটে সেঞ্চুরি হাঁকিয়ে দিদির জয় জয়কার। আবাসের তালিকা নিয়ে তুলকালাম দিনহাটায়, সভা ভণ্ডুল, পঞ্চায়েত অফিসে আটক সরকারি কর্মীরা। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আমাদের ভারত, 15 ডিসেম্বর। যখন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ চলছে তখন এপার বাংলায় লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ হলো। আর সেই মঞ্চ থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠল। রবিবার শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালী কুরুক্ষেত্র ময়দানে সনাতনীদের উপস্থিতিতে লক্ষাধিক মানুষের গলা ধ্বনিত হল ভগবদ্গীতা। আর সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বললেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হিন্দুদের সজাগ হতে হবে। পুরো উত্তরবঙ্গ তো বটেই, সারা ভারত থেকে এদিনের অনুষ্ঠানে 1100 জন বিশিষ্ট সাধু এসেছিলেন। নভেম্বর মাসের সনাতনী সংস্কৃতি সংসদ জানিয়েছিল এই মেগা গীতাপাঠের অনুষ্ঠান হবে। সেই মতো তারা সমস্ত কিছুর আয়োজন করেছিল শিলিগুড়িতে। রবিবারে গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির এক ঝাঁক প্রথম সারির নেতা, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠান ঘিরে ছিল সাজো সাজো রব। সকাল থেকে পায়ে হেঁটে বিভিন্ন যানবাহনে ভক্তরা উপস্থিত হন কুরুক্ষেত্র ময়দানে। এখানেই সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে হিন্দুদের সজাগ হতে হবে। ফিরহাদ হাকিমের সংখ্যালঘু মন্তব্যকে একহাত নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ফিরহাদ হাকিমের মনে যা ছিল সেটাই তিনি মুখে বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ। তার দাবি এটাই আসলে তৃণমূলের সব মুসলিম নেতাদের মনের কথা, তারা এটাই চান। আজ অনুষ্ঠানের আবহে এসে তিনি বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের পাশে থাকার অনুরোধ জানান। সুকান্ত মজুমদার বলেন, যেখানে মুসলিম বৃদ্ধি পেয়েছে সেখানে কেউই সুখে নেই। তার উদাহরণ পাকিস্তান আর বাংলাদেশ। তিনি বলেন, এই কারণেই হিন্দুদের জাগতে হবে। তার কথায়, ভগবদ্গীতা বিশ্ববাসীর জন্য ভারতের দেওয়া শ্রেষ্ঠ উপহার। প্রসঙ্গত, গত ডিসেম্বরে কলকাতায় ব্রিগেড ময়দানেও এই গীতা পাঠ গ্রিনিস বুক অফ রেকর্ডসে নাম তুলেছিল। বাংলাদেশের বুকে হাসিনা সরকারের পতন ঘটেছে, বেশ কয়েক মাস কেটে গিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেল জয়ী ইউনূসের হাতেই সে দেশের ক্ষমতা। এই অবস্থায় বিএনপি সহ একাধিক নেতা বাংলাদেশে ভোটের দাবি তুলতে শুরু করেছেন। এই অবস্থায় বড় ঘোষণা প্রধান ইউনূসের। তিনি জানিয়েছেন, আগামী 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হতে পারে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ সোমবার মহান বিজয় দিবস। 1971 সালের 16 ডিসেম্বর ভারতীয় সেনার কাছে মাথা নত করে পাকিস্তান বাহিনী। স্বাধীন হয় বাংলাদেশ। কিন্তু আজকের বাংলাদেশে বড় রাজনৈতিক পালাবদল ঘটেছে। মুক্তিযুদ্ধের জনক বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চায় মৌলবাদী। ইতিমধ্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে আছেন। এই অবস্থায় আজ বাংলাদেশেও সাড়ম্বরে পালিত হচ্ছে বিজয় দিবস।
সকালেই স্মৃতিসৌধকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউনূস। পরে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। আর সেখানেই বাংলাদেশ নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত দেন। বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমতের কারণে আমাদেরকে যদি ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে নির্বাচন করতে হয়, তাহলে তা করতে হবে 2025 সালের শেষে, এমনকি 2026 সালের প্রথমার্ধেও লেগে যেতে পারে বলেও এদিন উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তার কথায়, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। এদিন একাধিক ইস্যুতে কথা বলেছেন নোবেল জয়ী। বলেন, বাংলাদেশের স্থানীয় সমস্ত নির্বাচন সহ সমস্ত ভোটেই প্রথমবার বাংলাদেশের ভোটাররা 100% যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। আর তা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস দেখাতে পারবে না বলেও এদিন আক্রমণ শানিয়েছেন প্রধান উপদেষ্টা। শুধু তাই নয়, নাম না করে শেখ হাসিনাকেও আক্রমণ শানিয়েছেন। জানিয়েছেন, গত সরকারের আমলে যে টাকা বিদেশে পাচার করা হয়েছে তা ফিরিয়ে আনা হবে। শেষ রক্ষা হলো না, তবলায় জাদুস্পর্শ স্তব্ধ হলো। 73 বছর বয়সেই থামল তবলার জাদুকর জাকির হোসেনের পথ চলা। প্রয়াত ওস্তাদ জাকির হোসেন। আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে শিল্পীকে ভর্তি করানো হয়েছিল। হার্টের সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বলে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর। শেষ পর্যন্ত সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকেই তার মৃত্যুর খবর জানানো হয়েছে। রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা ওস্তাদ জাকির হোসেন। তার প্রয়াণের খবর নিয়ে নানান বিভ্রান্তি ছড়িয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, তবলাবাদক প্রয়াত হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত 2 সপ্তাহ ধরেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন জাকির। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জাকিরের শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে দেশে বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা তার সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন। কিন্তু সেই সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। রবিবার বিকেলে শিল্পীর পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে শারীরিক অসুস্থতার কথা প্রথম জানানো হয়। বলা হয়, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ ওস্তাদ জাকির হোসেন অসুস্থ। গুরুতর অবস্থায় তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়। শেষ রক্ষা অবশ্য হলো না। 73 বছর বয়সে প্রয়াত তবলার জাদুকর। কোচিং সেন্টারে পড়তে পড়তেই হঠাৎ করে একে একে জ্ঞান হারাতে থাকলো পড়ুয়ারা। অসুস্থ হয়ে পড়ে 10 জন শিক্ষার্থী। তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাজস্থানের একটি কোচিং সেন্টারে পঠন পাঠন চলাকালীন নাকে কিরকম গন্ধ আসতে থাকে। তারপরেই একে একে অচৈতন্য হয়ে পড়ে তারা। জানা গেছে, রাজস্থানের একটি কোচিং সেন্টারে রবিবার আর 5টা দিনের মতো পড়াশোনা করছিলেন তারা। সেই সময় এই ধরনের ঘটনাটি ঘটে। কোচিং সেন্টার পাশে একটি নিকাশি নালা থেকে গ্যাস লিক হয়েছে বলে খবর। মহেশনগর কোচিং সেন্টারের 10 জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ুয়ারা জানিয়েছে, তাদের শ্বাসকষ্ট হচ্ছিল, সেই সঙ্গে মাথা যন্ত্রণা শুরু করে। পুলিশ সূত্রে খবর, কোচিং সেন্টারে 10 জন পড়ুয়া বিষাক্ত গ্যাস লিকের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিকভাবে অনুমান, পাশের একটি নিকাশি নালা থেকে গ্যাস লিক হয়েছে। আবাসনের ছাদের দিকের রান্নাঘর থেকেও ধোঁয়া বের হতে দেখা যায়। বেসরকারি হাসপাতালের এক চিকিৎসক জানান, 7 জন পড়ুয়াকে এখানে রেখে চিকিৎসা চলছে। বাকিদের অনেক শ্বাসকষ্টের কারণে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। সমস্ত শিক্ষার্থীদের মধ্যে শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে। এই ঘটনার পরপরই অভিভাবক ও স্থানীয়রা কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। জয়পুরের এসডিএম রাজেশ জাখর জানিয়েছেন, কয়েকজন ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্ররা এখানে বিক্ষোভ দেখাচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। দেশ চাইছে মমতা দিদিকে, ইন্ডিয়া ওয়ান্স মমতা দিদি, লিখলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কার্যত ইন্ডিয়া জোটের নেতৃত্ব যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয়, সে কারণে গত কয়েকদিন ধরেই তৃণমূলের নেতাকর্মীরা আওয়াজ তুলতে শুরু করেছেন। এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সেই আওয়াজকেই ফের এগিয়ে নিয়ে গেলেন। মহুয়া লিখেছেন, ইন্ডিয়া ওয়ান্স মমতা দি। এবার মহুয়া মৈত্রের এই পোস্টের পরে নানান জনে নানা কথা লিখছেন। একজন লিখেছেন, একবার বাংলা থেকে বেরিয়ে দেখুন, যে কোনো একটা সামাজিক ইস্যু নিয়ে মিছিল করুন, লড়াই করার জন্য অনেক ইস্যু হয়েছে। তখন সকলেই আপনা থেকেই দাবি তুলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত চায় কি চায় না।
অপর একজন লিখেছেন, দুঃখিত, আপনার সাহসিকতাকে আমরা প্রশংসা করি, কিন্তু এই নেতৃত্ব সংক্রান্ত ইস্যু তোলার এটা উপযুক্ত সময় নয়। এখন সময় হলো একটি শক্তিশালী বিরোধী দল তৈরি করা। এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার জন্য এখন শক্তিশালী বিরোধী শক্তি দরকার। অপর একজন লিখেছেন, ভারত কেবলমাত্র রাহুলজিকে চায়। একজন লিখেছেন, কংগ্রেস তো চায় না আপনাকে। অপর একজন লিখেছেন, যিনি একমাত্র মোদির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি হলেন রাহুল গান্ধী। জাতীয় রাজনীতি প্রসঙ্গে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ইন্ডিয়া জোট প্রসঙ্গে মুখ খুলেছিলেন। ইন্ডিয়া জোট প্রসঙ্গে মমতা বলেছিলেন, আমি ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়ে এসেছিলাম। আমি কি করব? আই এম নট লিডিং দিস ফ্রন্ট। যারা লিডার তাদের এটা দেখা দরকার, তাদের ইউনাইটেড করে দেখা দরকার। তারা করুক, আমি থাকবো। সেই সঙ্গেই মমতা বলেছিলেন, বুঝুন অবস্থা, যাদের দেখতে নারী তার চরণ ব্যাকা, আমায় দেখতেই পারে না, এসব কথা বলছে। আমি চাই না, আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করব। বাংলাকে আমি ভালোবাসি। আমায় অন্য কিছু হাতছানি দিয়ে ডাকলেও পাবে না। আমি এটা মনে করি আমি এখানে বসেও কিছুটা চালিয়ে যেতে পারি। মমতা বলেছিলেন, আমার ইস্যু তো আমদানি রফতানি নয়, আমার ইস্যু তো জামদানি, আমার ইস্যু বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি। তবে বাংলার কংগ্রেস নেতৃত্ব পরবর্তী সময় বারবার বলার চেষ্টা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত নন। প্রতিবেশী বাংলাদেশে ক্রমশ বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। ওপারে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের কোনো সুরাহা নেই। সেই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকেও একহাত নিলেন। রবিবার নদিয়ায় জেলা সম্মেলনে গিয়ে বাংলাদেশ ইস্যুতে রাজ্য ও কেন্দ্রকে একযোগে নিশানা করলেন তিনি। রবিবার নদিয়ার নবদ্বীপ শহরের রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সিপিএম এর 25তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, বিজেপি ইচ্ছা করলে যুদ্ধ করতে পারবে না। ভারতের আশেপাশের দেশগুলির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটাই কারণ, বিজেপি। প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ইউনিয়ন নেই ভারতের। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশে অনেক কিছুই ভুল বদল হয়েছে। তার আরও প্রশ্ন, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে কেন? আগেও সার্ক ছিল, কেন ভারতে মোদী সরকার আসার পর সার্ক উঠে গেল? মোদী সরকার আসার পর দেশের বৈদেশিক সম্পর্কেও বদল হয়েছে, সেই প্রশ্নই তুলেছেন সেলিম। নারী নির্যাতন প্রসঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে নিশানা করেছেন তিনি। আরজিকর কাণ্ড থেকে জয়নগর, একাধিক জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। রাজ্যের নারী সুরক্ষা কোথায়? সেই প্রশ্ন তুলেছেন সেলিম। সেলিমের সাফ কথা, সিপিএম এর আমলে এত অরাজকতা ছিল না এই রাজ্যে। রাজ্যে নারী সুরক্ষা ছিল, বেকারত্বের সংখ্যাও কম ছিল। এখন যত দিন যাচ্ছে ততই লুটপাট চলছে রাজ্যে। এদিন সম্মেলনে জেলার কয়েকশো সিপিএম জেলা নেতা কর্মী উপস্থিত ছিলেন। আগামী বিধানসভা নির্বাচনে সিপিএম জেলায় আরও শক্তি বাড়াবে বলে আশাবাদী রাজ্য সম্পাদক। আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ বাড়ছে। গত শুক্রবার আরজিকরের হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পাওয়ায় সেই অসন্তোষ আরও বেড়েছে। এবার সেই জামিনের বিরোধিতা সিবিআইকে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার দাবিতে ধর্মতলায় ধর্নায় বসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। 17 থেকে 26 ডিসেম্বর ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে অস্থায়ী বিক্ষোভ মঞ্চ তৈরি করতে চান সংগঠনের সদস্যরা। সেই আবেদন জানিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে ইমেল করা হয়েছে বলে খবর। পুলিশ অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। রবিবার এই সংগঠনের সদস্যরা অভয়ার সুবিচারের দাবিতে ধর্মতলায় ধর্ণা মঞ্চ গড়ে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেন। ডাক্তারদের বক্তব্য, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এই ঘটনায় জড়িত থাকার যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তারপরেও এদের ছেড়ে দেওয়া হলো কেন? তাদের আরও অভিযোগ, রাজ্য সরকার এদের বিরুদ্ধে চার্জশিট পেশের অনুমোদন দিচ্ছে না। তার প্রতিবাদ স্বরূপ আগামী দিনের ধর্ণা। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার মাসখানেক পর তথ্য প্রমাণ আড়াল করার অভিযোগে গ্রেফতার করা হয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে। পরে গ্রেফতার হন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। তবে ঘটনার তদন্তে নেমে 90 দিনেও এই দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে না পারায় 13 ডিসেম্বর তাদের জামিন দেয় শিয়ালদহ আদালত। আর তাতেই কার্যত ক্ষেপে উঠেছেন চিকিৎসকরা। তাদের দাবি, সিবিআই এর এই তদন্তে স্বচ্ছতা নেই, সত্যের পথে তা চলছে না, আর সেই কারণেই তারা নতুন করে রাজপথে নেমেছেন।
নতুন কর্মসূচি নিয়ে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এই ধর্নাও তারই অংশ। এদিকে বিচারের দাবিতে এসএফআই ডিওয়াইএফআই যৌথভাবে মিছিলের ডাক দিয়েছে আগামী 17 তারিখ। ওই দিন বিকেল 4টে থেকে দীনেশ মজুমদার ভবনে জমায়েত, তারপর মিছিল। আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে ফের পথে বাম ছাত্র যুব সংগঠন। দিনে দুপুরে কাউন্সিলরের দাদাগিরি, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো ব্যবসায়ীকে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 50 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। তোলা না দিতে পারায় দিনে দুপুরে ব্যবসায়ীকে কাউন্সিলরের অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী থানায় গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবসায়ীর অভিযোগ, বিধাননগর কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিশোর হালদার নামে ওই ব্যবসায়ীর থেকে 50 লক্ষ টাকা তোলা চায়। ব্যবসায়ী নিজের জমিতে বহুতল নির্মাণ করেছেন কর্পোরেশনের বৈধ অনুমতি নিয়ে, তা সত্ত্বেও কাউন্সিলর তোলা চায়। ব্যবসায়ীর কাছে এর আগেও তোলা চাওয়া হয়, সেই সময় ব্যবসায়ী টাকা দেন। এবারও তোলা চাওয়া হয়, 3 লক্ষ টাকা দেন ব্যবসায়ী, কিন্তু তারপরেও রোজই টাকার অঙ্ক বাড়তে থাকে। ব্যবসায়ীর আরও অভিযোগ, গতকাল কাউন্সিলর নিজে এসেছিলেন, এরপর আজ কাউন্সিলরের অনুগামী গোবিন্দ দাস, শুভেন্দু বাবাই সহ বেশ কিছু যুবক এসে টাকা চায়। তিনি দিতে অস্বীকার করলে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর আতঙ্কে ব্যবসায়ী ও তার পরিবার। প্রমোটারের ওপর হামলার ঘটনায় আটক করেছে বাগুইহাটি থানার পুলিশ। বাগুইহাটির রঘুনাথপুর এলাকা থেকে আটক, নাম শুভেন্দু মণ্ডল ওরফে বাবাই। বাজি তৈরি করে তা মজুত করা হচ্ছিল একটি ঘরে, আর সেখানেই হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটল। আর এই বিস্ফোরণের জেরে মৃত্যু হলো একজনের। ওই কিশোরের বয়স 14 বছর। তবে আগুনে ঝলসে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে। আজ রবিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার বারদ্রোন নস্করপাড়া বিস্ফোরণে কেঁপে ওঠে, আর তার জেরেই এলাকায় তুমুল আলোড়ন দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে অভিযোগ উঠছে, এক ভিলেজ পুলিশের বাড়িতে তৈরি করা হতো বাজি। সেই বাজি মজুত করে রাখা হতো। এটা সম্পূর্ণ বেআইনি পথে বাজি তৈরি হতো, আর তাতে শিশু শ্রমিকদের কাজে লাগানো হতো। ওই মজুত করা বাজির মশলা থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, আর তার জেরে মৃত্যু হয় 8ম শ্রেণীর এক ছাত্রের। তার সঙ্গে পরিষ্কার হয়ে গেল কিশোরকে এই মারাত্মক ঝুঁকির কাজে লাগানো হয়েছিল, যা এক কথায় অপরাধ। যদিও ডায়মন্ড হারবারের বারদ্রোনে অগ্নিদগ্ধ হয়েছেন ভিলেজ পুলিশ এবং তার এক সদস্য। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বিকট শব্দে চমকে ওঠেন বারদ্রোন নস্করপাড়া গ্রামের বাসিন্দারা। স্বপন হালদারের বাড়িতে মজুত রাখা ছিল প্রচুর বাজি এবং বাজি তৈরির মশলা। তা অসতর্কভাবে হাত পড়ে যাওয়ায় তাতেই আগুন লেগে যায়, আর তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন আগুন নেভাতে চেষ্টা করলেও ব্যর্থ হন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। শীতের রাতে অন্ধকারে সেখান থেকে উদ্ধার কাজ করতে ব্যাহত হয়। পরে জেনারেটরের আলো জ্বেলে আগুন নেভানো হয়। ওই বাড়ির পিছনে মজুদ ছিল বাজির মশলা। এছাড়া এই সৌমিত্র নস্কর একজন ভিলেজ পুলিশ। সে বেআইনিভাবে বাজি তৈরি করে বাইরে বিক্রি করত, তাতে মোটা টাকা মুনাফা হতো। সৌমিত্র ডায়মন্ড হারবার থানার ভিলেজ পুলিশ। তবে সৌমিত্রের আত্মীয় স্বপন হালদারের বাড়ি ব্যবহার করে সেই কাজ করত বলে অভিযোগ। গোটা বিষয়টি এখন খতিয়ে দেখছে পুলিশ। প্রশাসনের নাকের ডগায় কেমন করে একজন ভিলেজ পুলিশ অবৈধভাবে বাজি তৈরি করত, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কিশোর রিজু পাইকের। 1 মাস আগেও উলুবেড়িয়াতেও এমনই ঘটনা ঘটেছিল। জামিন পেয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। 90 দিন অতিক্রান্ত হওয়ার পরেও কেন চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই, সেই নিয়ে গতকাল পথে নেমেছিলেন চিকিৎসক, নাগরিক সমাজ ও তিলোত্তমার মা বাবা। শনিবারের পর রবিবারও মেয়ের বিচার চেয়ে প্রতিবাদ মিছিলে তিলোত্তমার মা বাবা। আজ তিলোত্তমার বাড়ির সামনে থেকে পানিহাটি নাগরিক মঞ্চের তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন তিলোত্তমার মা এবং বাবা। তিলোত্তমার বাবা ফের অভিযোগ করেন, সিবিআই এর গাফিলতিতেই অভিযুক্তরা জামিন পেয়েছেন। পাশাপাশি এও জানিয়েছেন, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। আগামী দিনে নতুন আইনজীবী নেবেন এবং এই লড়াই যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছে ততক্ষণ চালিয়ে যাবেন। এদিন তিলোত্তমার বাবা বলেন, বিজেপির 4-5 জন প্রথম দিন থেকেই সাহায্য করেছেন।
শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে। আর সিবিআই দেশের সর্ববৃহৎ তদন্তকারী সংস্থা। আশা করি তারা ঠিকঠাক করে কাজ করে সঠিকভাবে চার্জশিট দেবে। আর সিবিআই এর উপর আস্থা হারিয়ে কার কাছে যাব? আমি পুলিশের সহযোগিতা পেলাম না, বাধ্য হয়ে কোর্ট সিবিআই তদন্ত দিল। এখন তাদের উপর আস্থা হারিয়ে কোথায় যাব? অধিকারী করেও ধরাশায়ী বিজেপি। শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত কাঁথি। সেখানেও তৃণমূলের জয় জয়কার। লোকসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনের মতো কাঁথির সমবায় সমিতির ভোটেও মমতা ঝড়ে উড়িয়ে গেল বিজেপি। কাঁথির সমবায় সমিতির 107টি আসনের মধ্যে তৃণমূল 101টি, বিজেপি 7টিতে জিতল। পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কার্যত শান্তিপূর্ণ ভোটে অধিকারী গড়ে সেঞ্চুরি হাঁকালেন দিদি। ফলাফল স্পষ্ট হতেই অকাল হোলিতে মাতলেন ঘাসফুল শিবিরের নেতাকর্মীরা। কাঁথির সমবায় ভোটকে বেশ গুরুত্ব দিয়েছিলেন মমতা। উত্তরবঙ্গের কিছু অংশ আর তমলুক, কাঁথিতেই এখন তৃণমূলের দাপট তেমন নেই। অধিকারী গড় উদ্ধার, তাই সমবায় সমিতি নির্বাচনকে গুরুত্ব দিয়ে অখিলগিরিকে বড় দায়িত্ব দিয়েছিলেন তিনি। আর দিদির দেওয়া দায়িত্বে অখিলগিরি বড় সাফল্য পেলেন। কাঁথি সমবায় সমিতির ফল নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের টুইট। কয়েক মাস আগে কাঁথি লোকসভা ভোটে ভালো লড়াই করলেও বিজেপির সৌমেন্দু অধিকারীর কাছে প্রায় 48,000 ভোটে হেরে গিয়েছিলেন তৃণমূলের উত্তম বারিক। 2026 বিধানসভা ভোটে তমলুক, কাঁথিতে জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে দিদির দল। তার আগে সমবায় সমিতির বড় জয় তৃণমূল কর্মীদের মনোবল বাড়িয়ে দিল। আবাসের তালিকায় নাম না থাকা নিয়ে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হলো কোচবিহারের দিনহাটায়। গ্রামসভা চলাকালীন আসন থেকে উঠে একের পর এক প্লাস্টিকের চেয়ার আছড়ে ভাঙলেন গ্রামবাসীরা। উঠল সরকারি আধিকারিকদের গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা বন্ধ করে আটকে রাখার অভিযোগ। রবিবার এই নিয়ে শোরগোল চলছে দিনহাটা 1 নম্বর ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে বিশেষ গ্রামসভার আয়োজন করা হয়েছিল। সেখানে আলোচনার বিষয় ছিল বাংলার আবাস যোজনা, কিন্তু আলোচনার শুরুতেই ছন্দপতন হয়। অভিযোগ, কয়েকজন গ্রামবাসী আবাসের তালিকা নিয়ে প্রশ্ন তুলে চিৎকার চেঁচামেচি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ভাঙচুর। পঞ্চায়েতের আসবাব ভাঙা হয়, প্লাস্টিকের চেয়ার টেবিল ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয় যত্রতত্র। মুহূর্তেই ভণ্ডুল হয়ে যায় সভা। কয়েকজন সরকারি আধিকারিককে পঞ্চায়েত অফিসে আটকে রাখা হয়। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতগুলিতে যেখানে 1200 থেকে 1300 পরিবারের নাম রয়েছে আবাস যোজনার তালিকায়, সেখানে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাত্র 600 পরিবারের নাম উঠেছে। এক একটি গ্রামে 100 পরিবার থাকে। আবাসের তালিকায় নাম উঠেছে গড়ে 1টি বা 2টি পরিবারের। বঞ্চনার অভিযোগে শুরু হয় বিক্ষোভ এবং ভাঙচুর। উদ্ভূত পরিস্থিতিতে ভীত সরকারি আধিকারিকরা। দিনহাটা 1 নম্বর ব্লকের ব্লক ওয়েলফেয়ার অফিসার রণজয় রায় বলেন, গ্রামসভায় যোগদানের জন্য বিডিও অফিস থেকে এসেছিলাম। সেখানে স্থানীয় বাসিন্দাদের আবাস যোজনার তালিকা নিয়ে কিছু অভিযোগ ছিল, সেটা নিয়ে আলোচনাও হচ্ছিল। কয়েকজন অভিযোগ করেন অনেক কম সংখ্যক মানুষ আবাস পাচ্ছেন, সেটাই তাদের অসন্তোষের কারণ এবং সেই কারণেই অশান্তি হয়েছে। রণজয় আরও বলেন, আমি ব্লক ওয়েলফেয়ার অফিসার, আমাকে আটকে রাখা হয়েছিল। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মোন্নাত হোসেন বলেন, ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বাংলার আবাস যোজনার সার্ভের কাজ শেষ হয়েছে। আজ রবিবার গ্রাম সভা ছিল। সেখানে এসে স্থানীয় বাসিন্দারা দেখতে পান একটি গ্রামে 100 থেকে 150 বাড়ি সার্ভে করার পর মাত্র 1টা বা 2টো পরিবারের নাম উঠেছে, আর তাতেই উত্তেজনা ছড়ায়। আমরা আবার আলোচনায় বসবো। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।